নমস্কার। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে, দ্বিতীয় পরিচ্ছেদ, কার্যোদ্ধার। সকাল হইলে দুগ্গা দুগ্গা বলিয়া সীতানাথ গাত্রোত্থান করিলেন। বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হইল। ধূমপান করিতে করিতে সীতানাথ স্থির করিলেন, এইবার বলি। মনোগত অভিপ্রায় ব্যক্ত করিবার সূচনাটা এইরূপ হল। বেয়াইমশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নেই। আমাদের যা অদৃষ্টে ছিল তা কে খণ্ডন করবে বলো? আমার 4টি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনটি কেউ নয়। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পাননি, সেই দুঃখই চিরকাল থাকবে। মার আমার যেমন রূপ তেমনই গুণ ছিল। তার গুণে পশু পক্ষী পর্বান্ত বশ হয়েছিল। বাড়িতে রাঙি বলে একটা গাই আছে, এমনই বজ্জাত, তার ত্রিসীমানায় কেউ যেতে পারে না। শিং পেতে গুঁতোতে আসে। কেবল ছোট বৌমা কাছে গেলে সে কিচ্ছু বলিত না। যায় যায় ঝগড়া কলহ এ তো চিরদিন সকল সংসারেই চলে আসছে। কিন্তু আমার অন্য বউরা ছোট বৌমাকে নিজেদের সহদরা ভগিনীর মতোই মনে করতেন। দুঃসংবাদরা শুনে বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন। 3 দিন 3 রাত্রি জলও স্পর্শ করেনি। আজও বলেন, আমার পেটের সন্তান গেলে এতটা কষ্ট হতো না। ঋষিকেশ চক্ষুর জলে মাটি ভিজাইতেছিলেন। কম্পিত স্বরে বলিলেন, বেয়াইমশাই, থাক, আর সেসব কথা তুলে কি হবে, অন্য কথা বলুন। সীতানাথ চুপ করিলেন। তাহার ভূমিকাই তাহাকে মাটি করিয়া দিল। নীরবে নিজের বুদ্ধিকে ধিক্কার দিতে লাগিলেন। কিয়ৎক্ষণ আবার এ কথা সে কথা 5 কথাই কাটিল। এবার সীতানাথ নিজের ওপর অত্যন্ত রাগ করিয়া ভূমিকা মাত্র বর্জন করিয়া কথাটা বলিয়াই ফেলিলেন। শুনিতে এমন কাঠখোট্টা রকম ঠেকিল যে নিজেরই লজ্জা করিতে লাগিল। কথাটা আর কিছুই নয়, বধূমাতার অলঙ্কারগুলির কথা। তাহাই বৃদ্ধ আদায় করিতে আসিয়াছেন। প্রস্তাবটা শুনিয়া ঋষিকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। বৈবাহিকের আগমন সংবাদ প্রাপ্তিমাত্রই তিনি ইহা বুঝিতে পারিয়াছিলেন। আর এ তো জানা কথা। তবুও তাহার মনে একবার দুরাশা উপস্থিত হইল, গহনাগুলি আটকাইবেন, দিবেন না। নাতিনিটি যদি বাঁচে, কুলিনের ঘরের মেয়ে, বাঁচিবারই 16 আনা সম্ভাবনা, তবে তাহারই ঘাড়ে পড়িল। ওই অলঙ্কারগুলি অবলম্বন করিয়া তাহার বিবাহ দেবেন। 2000 টাকার অলঙ্কার দিয়া তিনি যখন একমাত্র কন্যার বিবাহ দিয়েছিলেন, তখন তাহার অবস্থা খুবই ভালো ছিল। উপর্যুপরি কয়েক বৎসর ক্ষতিগ্রস্ত হইয়া এখন সে অবস্থার পরিবর্তন হইয়াছে। তাহার ছেলেগুলোও কেহ মানুষের মতো হয় নাই। তাহার অবর্তমানে কি করিয়া যে তাহার সংসার চালাইবে, তাহাই তিনি মাঝে মাঝে ভাবিয়া আকুল হইতেন। এই সকল 5 রকম ভাবিয়া চিন্তিয়া তিনি অলঙ্কারগুলি রাখিবার দুরাশা মনে মধ্যে পোষণ করিয়াছিলেন। অন্তত অশ্লীলভাষা কালহরণং যত বিলম্ব হয় তাহার চেষ্টা করিবেন স্থির করিলেন। বলিলেন, মুখুজ্জেমশাই, সেই জিনিসগুলো আপনারই। যখন একবার আপনার পুত্রকে দান করেছি, তখন আর তার একরতি মাল আমি রাখব না। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। আপাতত আপনাকে দিতে পারছি নে। শুনিয়া মুখুজ্জে মহাশয়ের মুখ শুকাইয়া গেল। ভাবিলেন, বুঝি বেয়াই অলঙ্কারগুলি কোথাও বন্ধক দিয়াছে। তাহা হইলে তো সর্বনাশ। বলিলেন, কেন, এখন দিতে বাধা কি? ঋষিকেশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, এই সদ্য শোকটা পাওয়া গিয়েছে, এখনো 6 মাসও হয়নি। আর কিছুদিন যেতে দিন। বাক্স থেকে সে অলঙ্কার এখন বের করে কে বলুন? মেয়েদের কোথায় কি থাকে, কোথায় কি থাকে না, কিছুই জানি নে। গিন্নি সে কাল রাত্রির পর থেকে সে ঘরে আর ঢোকেননি। তার বড় আদরের শেষ মেয়েটি, কিছুতেই তাকে বোঝাতে পারিনে। তার ঘরে পদার্পণ করে না। তার কোনো জিনিসটি ছুঁতে হলে কেঁদে আকুল হন। এমন অবস্থায় কি করে তাকে বলি, তোমার মেয়ের বাক্স খুলে গয়নাগুলি বের করে দাও? শোকটা এখন বড্ড নতুন, কিছুদিন আর যেতে দিন। গহনা দেওয়ায় বাধাস্বরূপ ঋষিকেশ কারণ যাহা দেখাইলেন তাহা নিতান্তই সত্য।
তবে সকলের কাছে এ কারণ যথেষ্ট বলিয়া মনে না হইতেই পারে। সীতানাথেরও মনে হইল না। একটু রাগ হইল। বলিলেন, ভাই, শোক আমারও কি লাগেনি? তবে কি করব, সংসার করতে গেলে শোক তাপ তো আছেই। এ থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। তা সে রাজাই বলো, বাদশাই বলো, আর পথের ভিখারিই বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়, সংসার ধর্মের সবই করতে হয়। তা তার যদি অত শোকই হয়ে থাকে, তবে তুমি না হয় চাবিটা চেয়ে খুলে আনগে না? ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে তামাক টানিতে লাগিলেন। বিলম্ব দেখিয়া সীতানাথ একবার তাগাদাও করিলেন। তখনও ঋষিকেশ গয়নাগুলি রাখিবার আশা ত্যাগ করিতে পারেন নাই। একটু কাতরভাবে বলিলেন, বেয়াইমশাই, 1 বৎসর যেতে দিন, তখন এসে গয়নাগুলি নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন তো আমি মাথায় করে সেগুলি আপনার বাড়ি পৌঁছে দেব। সীতানাথ রক্ষুস্বরে উত্তর দিলেন, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। এক দণ্ডের কথাও বলা যায় না। 1 বৎসর যদি আমি না বাঁচি? ঋষিকেশ মনে মনে বলিলেন, না বাঁচে তো এই গহনাতে তোমার শ্রাদ্ধের জোগাড় করা যাবে। প্রকাশ্যে বলিলেন, তাহলে আপনার গয়না আমাদের কাছেই থাকবে, ওই গহনা দিয়ে আপনার পৌত্রীর বিবাহ দেব। সীতানাথ শ্লেষের স্বরে বলিলেন, তুমি কি মনে করেছো আমার নাতনি চিরদিনই তোমার ঘরে থাকবে? একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব। বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল। আসবার সময় আমাকে বললেন, বাবা, আমিও তোমার সঙ্গে যাব, খুকিকে দেখে আসব। বিবাহের কথা বলছো, তাই আমাদের এমন কপাল কি হবে? ওই মেয়ে কি বাঁচবে? ওর যেরকম চেহারা দেখলাম তাতে কোনো মতেই তো সে আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসায়ী বুদ্ধিসম্পন্ন লোক, শ্রোতবাক্য ভুলিবার পাত্র নহে। বলিয়া ফেলিলেন, তা গহনা এখন থাকুক না, যখন মেয়ে নিয়ে যাবেন তখনই গয়না নিয়ে যাবেন। কথাটা শুনিয়া সীতানাথ জ্বলিয়া উঠিলেন। বলিলেন, ভায়া হে, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলি আটক করে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে? ঋষিকেশ বেয়াইয়ের চরিত্র পূর্ববাদই জানিতেন। তিনি যখন ধরিয়াছেন গহনা লইয়া যাইব, তখন সে না লইয়া ফিরিবেন এমন আশা নাই। সুতরাং আর আপত্তি উত্থাপন করা নিষ্ফল মনে করিলেন। বলিলেন, তবে নিয়ে যান। সীতানাথের মুখ প্রফুল্ল ভাব ধারণ করিল। বলিলেন, আহারাদির পর সকাল সকাল আজই বেরুতে হবে। তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। গঙ্গার ঘাটে আসিয়া অনেক দূর হইতে মাঝিকে উচ্চস্বরে সীতানাথ বলিলেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম সে তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না। নৌকা ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পর ছাড়া যাবে। বলিয়া ধূর্ত ব্রাহ্মণ চারিদিকে চাহিয়া দেখিল ঘাট শুদ্ধ লোক তাহার কথাগুলি শুনিতে পাইছে কিনা। যেরূপ উচ্চকণ্ঠে কথাগুলি উচ্চারিত হইয়াছিল তাহাতে নিতান্তই বধির, ভিন্ন আর কাহারও না শুনিতে পাইবার সম্ভাবনা ছিল না। লোকে মুখ চাওয়াচাই করিতে লাগিল। তাহার পর সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত ঘাটে আসিল। আজ দেবতাগণের বড়ই শুভাদুষ্ট। এরূপ ভক্তি বাহুল্যের সহিত পূজা সীতানাথ অনেককালই করেন নাই। বাড়ি ফিরিয়া গিয়া আহারাদি শীঘ্র শীঘ্র শেষ করিলেন। বুড়ার আর দেরি সহে না। ঋষিকেশকে বলিলেন, ভাই, এইবার জিনিসগুলি নিয়ে এসো, দুর্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তঃপুরে প্রবেশ করিয়া বড় বিলম্ব করিতে লাগিলেন। সীতানাথ ভাবিলেন, সেই দিতেই হবে, তবু কেমন যে কৃপণের স্বভাব, যতক্ষণ পারে ততক্ষণ দেরি করিতেছে। যাহা হোক, মনটার অবস্থা বেশ উৎফুল্ল থাকার দরুন সীতানাথ গুনগুন করে একটা রাগিনী ধরিলেন। ঋষিকেশকে শূন্য হস্তে ফিরিয়া আসিতে দেখিয়া সীতানাথের গান সহসা বাধাপ্রাপ্ত হইল। বিস্মিত হইয়া বলিলেন, কি হলো? হলো না? সে কি? ঋষিকেশ ব্যাপারখানা বুঝাইলেন। মুখুজ্জে মশাই, জিনিসগুলি আপনাকে দিতে প্রস্তুতি হয়েছিলাম,
গিন্নিকে গিয়ে বলাতে প্রথমে তিনি কেঁদে ভাসিয়ে দিলেন। শেষে বললেন, চাবি তো নেই, চাবি আমার মায়ের কাঁকালে ছিল, সে তারই সঙ্গে চিতায় উঠেছে। কথাটা সীতানাথের বিশ্বাস হইল না। রাগিয়া বলিলেন, সে আমি শুনব না, চাবি না থাকে বাক্স ভাঙো, জিনিস আমি না নিয়ে যাচ্ছি নে। ঋষিকেশ বলিলেন, যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই আমি কি করব? এই তো অবস্থা, এর উপর কি কামার ডেকে এনে দমাদম করে সিন্দুক ভাঙান ভালো দেখায়? না, সেটা করান আপনারই কর্তব্যকম্য হয়। সীতানাথ মুখ চোখ বিকৃত করিয়া চেঁচাইয়া বলিলেন, না, আমার কর্তব্যকম্য হয় না, ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটাই তোমার কর্তব্যকম্য হয়। দেবে কি না দেবে সেটা খোলসা করে বলো দেখি, যদি না দাও তবে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, উচ্ছন্নে যাবে, তেরাত্রির বার পোয়াবে না। বৈবাহিক প্রবরের মুখচোখের ভঙ্গিমা দেখিয়া ঋষিকেশ বড় অপমান বোধ করিলেন। মনে মনে ভারী ঘৃণা হইল। স্বয়ং গিয়া কামার ডাকিয়া আনিলেন। দোতলার উপর তাহাকে লইয়া গিয়া সিন্দুক ভাঙাইলেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখিয়া মাটিতে লুটোপুটি করিয়া কাঁদিতে লাগিলেন। বৈবাহিক গহনা লইয়া বিদায় হইলে ঋষিকেশও শয্যাতলে আশ্রয় গ্রহণ করিলেন। সেদিন আর এই দম্পতির মুখে অন্নগ্রাসও উঠিল না। দ্বিতীয় পরিচ্ছেদ এখানেই শেষ হলো। তৃতীয় পরিচ্ছেদ শোনার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।